প্রতি ঈদে আমরা তো ভাই রম্য বিতর্ক করি, অনুষ্ঠানটি হয় ধারণ করা নয়তো সরাসরি, অনুষ্ঠানে থাকে না কোনো অশালীনতার ছড়াছড়ি, দেখতে পারেন তাই সপরিবারে পুরোপুরি। বিতর্কগুলো করে যারা নেই তো তাদের জুরি, তাদের কথা তো নয় যেন আনন্দের ফুল ঝুরি, তবে ভাইরাল হবার জন্যে তারা দেয় না কিন্তু সুরসুরি। তবু তাদের কথায় উচ্ছ্বাসে কেউ কেউ বলে আহা মরি মরি। প্রিয় দর্শক, ঈদের শুভেচ্ছা নিন ভরি ভরি। ধন্য হব মোরা যদি হতে পারি চিত্তহরা, যদি করতে পারি আপনাদের মনটাকে আজ চুরি। বিতর্ক আজ হবে কজন দম্পতিকে নিয়ে, বলবেন তারা কেমন আছেন করার পরে বিয়ে। দেখে আসি বিতর্কটা হবে কাদের দিয়ে। প্রিয় বিতর্কিকেরা, আপনাদের খুব চেনা চেনা মনে হয়, কারা আপনারা তা কিন্তু সকলের খুব জানতে মনে কয়। আমি সাদিয়া তন্নি, আমার পাশে যিনি বসে আছেন আমি তার ঘরণী, তার নাম দিগন্ত রানা, একজন সরকারি চাকরিজীবী। আমি মাহবুবা জারিন ডায়না, কর্মরত আছি একটি বেসরকারি প্রতিষ্ঠানে। আমার সাথে আছেন আমার বেকার প্রেমিক বউ পাগল স্বামী রেজওয়ান শুভ। আমি আজিজুল হাকিম সোহাগ, একজন দুবাই প্রবাসী। আমার সাথে রয়েছে আমার হাবিবি সুমাইয়া আনোয়ার পূর্ণা। আমি সাইফুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী। আমার সঙ্গে আছে আমার পথ চলার সঙ্গী, ছবি জঙ্গনের আলোচিত মুখ, প্রিয় তারকা ইশরাত জাহান নূর ইভা। আপনাদের পরিচয় পেয়ে আমাদের লাগলো খুবই ভালো। বিচারক হিসেবে আছেন এক সুখী দম্পতি, এই মঞ্চ করে আলো। আপনারা কি তাদের চেনেন? তাদের সম্পর্কে কি জানেন? বিচারক হিসেবে তাদের কি আপনারা আস্থায় রাখেন? হ্যাঁ, অবশ্যই আমরা তাদের চিনি। আমাদের মাঝে আছেন বিশিষ্ট অভিনয় শিল্পী গোলাম ফরিদা ছন্দা এবং তার স্বামী বিশিষ্ট পরিচালক ও অভিনেতা সতীর্থ রহমান রুবেল। দাম্পত্য জীবনেও তারা সুখী, ফলে আমরাও প্রত্যাশী আমাদের মধ্য থেকে সেরা দম্পতি নির্বাচন করবেন তারা। সম্মানিত বিচারক দম্পতি, আশা করি আপনারা ইতোমধ্যেই সন্তুষ্ট হয়েছেন তাদের প্রতি। তবু জানতে চাইলে নিশ্চয়ই হবে না ক্ষতি, কি আছে এই বিতর্কের নিয়ম নীতি। আমাদের আজকের বিতার্কিক দম্পতিরা আমরা অত্যন্ত সুখী হলাম দেখে এবং শুনে যে আমাদের উপরে আপনাদের যথেষ্ট শ্রদ্ধাবোধ রয়েছে এবং আমাদের বিচার কার্যের উপরে আপনাদের আস্থা একেবারে পুরোপুরি রয়েছে। আপনাদের বিতর্কের উপর ভিত্তি করে আপনাদের মধ্য থেকে আমরা বিজয়ী বেছে নেব। তবে হ্যাঁ, আপনাদের বক্তব্যে যুক্তি, তথ্য, তত্ত্ব এবং বাচনভঙ্গি, উচ্চারণ সব কিছু কিন্তু আমাদের বিবেচনায় থাকবে। প্রতিটি দম্পতি থেকে একজন, অর্থাৎ স্বামী কিংবা স্ত্রী, তার বক্তব্য রাখার সুযোগ পাবেন। তবে হ্যাঁ, সেই বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে 5 মিনিট সময় দেয়া হবে। 5 মিনিট। এরপর বক্তব্য শেষ করার পর আমরা যিনি বক্তব্য দিলেন তার জীবনসঙ্গীকে একটা প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে 2 মিনিট সময় দেব। এই যে বক্তব্য দেবেন, কোনো অবস্থাতেই যেন কোনো সম্মানিত ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তিকে আমরা অবজ্ঞা না করি, আমরা ছোট না করি, আমরা যেন অসম্মান না করি, এইদিকে আমরা সবাই খুব সচেতনভাবে সজাগ রাখব। আমি এবার আমাদের এই অনুষ্ঠানের যে সঞ্চালক রুবায়েত রাকিব, তাকে এক এক করে ছন্দে ছন্দে নির্ধারিত বিতার্কিকদের ডেকে নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছি। শুরুতেই আসছে যে তার নাম দিগন্ত রানা, যে কিনা তার স্ত্রীর প্রতি ভালোবাসায় কানা। চাকুরিজীবী মানুষ আমি, গৃহে বধূ আছে, ব্যাংক নয় বীমা নয় ঋণী তারই কাছে। মাথায় আছে হাজার প্রেসার, আছে নানান বোঝা, জিজ্ঞাসিব জনে জনে বউ রাখা কি সোজা। সকাল সন্ধ্যা প্রেম নিবেদন, ভেতর বাহির ঘরের, তর্কযুদ্ধে লিপ্ত হলে সম্ভাবনা ঝড়ের। এসব কিছু বাদে তিনি মিষ্টি লক্ষ্মী অতি, ঝড় ঝাপটা যাই আসুক ভক্তি স্বামীর প্রতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রদ্ধেয় বিচারকদ্বয়, আজকের এই অনুষ্ঠানে প্রাণোচ্ছলে অল্প স্বল্প গল্পের কথা বলতে গিয়ে নদীর আকাশে
লঘু মাছরাঙা পাখির মতো আমি সত্য প্রকাশে উন্মুখ। আমি একজন সরকারি চাকুরিজীবী, মধ্যবিত্ত শ্রেণীর উৎকৃষ্ট প্রতিনিধি। আর আজকে আমার সাথে মঞ্চে এসেছেন আমার সংসারের পরম নির্ভরতার প্রতীক, গোধূলির ফিকে লাল রং যার সুন্দর মুখশ্রীতে বিকিরিত হয়ে আমার সংসারে ছড়িয়ে দেয় রক্তিম আভা, সেই প্রিয়তমা জীবন সঙ্গিনী। দুজনে একসাথে বসে নীরবে নিভৃতে চোখে রেখেছি চোখ, দেখেছি সময় আর ইতিহাস। আমাদের দাম্পত্য জীবন খুবই স্বল্প, মাত্র 2 বছরের। সাত সকালে ঘুম থেকে উঠে স্ত্রী আমার জন্য নাস্তা তৈরি করে দেয়, এবং নাস্তায় কোনোদিন সে ভাত রান্না করে, কোনোদিন রুটি তৈরি করে, কিন্তু সেই ভাত এবং রুটি কি দিয়ে খাবো সেটি তৈরি করতে বেমালুম ভুলে যায়। আপনারা চাকুরিজীবী স্বামী নিতে পারেন, কারণ চাকুরিজীবী স্বামী একটি সংসারে পরম আরাধ্য। অফিসে স্যারকে সন্তুষ্ট করতে একজন চাকুরিজীবী প্রত্যেক দিন বলেন, জি স্যার, হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, অবশ্যই স্যার। তো এই যে একটা প্রস্তুতি আছে, এটা আবার বাসায়ও বেশ কাজে লাগে। এজন্য বাসায়ও আমি বলতে পারি, জি বউ, হ্যাঁ বউ, নিশ্চয়ই বউ, অবশ্যই বউ। তো এই যে বউয়ের প্রতি আমার ভালোবাসা, এভাবে আমাদের সংসারে কোনো সমস্যা হয় না। অফিসে স্যারকে সন্তুষ্ট রাখলে যেভাবে ক্যারিয়ারের উন্নতি হয়, বাসায় বউকে সন্তুষ্ট রাখলেও সংসারের বেশ উন্নতি হয়। আবার চাকুরিজীবী স্বামী অফিসে যায়, অফিস থেকে বাসায় আসে, স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়, ছবি দেখতে যায়, একসাথে সময় কাটানো। ছুটির দিনে আমরা নানানভাবে আমাদের সময়গুলোকে কাজে লাগাই। কিন্তু এই যে ব্যবসায়ী, সে তো গভীর রাত পর্যন্ত কাজ করে। আর এই যে প্রবাসী দেখেছেন, সে তো থাকে কয়েক সমুদ্র দূরে, তার সাথে তো স্ত্রীর প্রেম হয় ভার্চুয়ালে। ব্যবসায়ীরা একই সাথে অনেকগুলো ব্যবসা করে, তাই তাদের অনেকগুলো প্রেমিকা থাকতে পারে, অনেকগুলো বউ থাকতে পারে। কিন্তু চাকুরিজীবীরা একই সময়ে শুধু একটি চাকুরি করে, সে কারণে একের অধিক বউ হওয়ার কোনো চান্স নেই। এই তো সেদিন অফিস করে বাসায় গিয়ে যাচ্ছিলাম, বউ বলল, এসেছো, চলো বাজারে যাই, মশলা কিনতে হবে। বাজারে যাওয়ার পর প্রথমেই সামনে ছিল মাছ বাজার। বউ বলল, মাছ দেখবে, ঠিক আছে চলো। মাছ বাজারে ঢুকতে গিয়ে বিপদ আমার ঘাড়ে। ভালো মাছ দেখতে পেলে বউ কি তবে ছাড়ে? দরদাম করে কেনাকাটাতে তিনি সিদ্ধ হস্ত, 1000 খানেক খরচ করে মাছ কিনলেন মস্ত। মনে মনে বললাম, যাক, এবার তো বিপদ কাটলো। ও মা, তাকিয়ে দেখি স্ত্রী এখন এদিক ওদিক তাকায়। মশলা তাকে কিনতে হবে, খুঁজছে মুদিখানা। এবার তবে লাগলো আমার আসল জরিমানা। দোকানি তবে চেনে আমায়, বলল, স্যার ধৈর্য ধরে বসুন, মশলাপাতি লাগবে কি যে, হিসেবটা তো কষুন। ঠোঙায় ঠোঙায় দিলেন সবই, মশলা আছে যত। আমি শুধু তাকিয়ে বলি, লাগবে তোমার কত? মিসেস আমার বেজায় খুশি, সব মালামাল দেখে কাঠ বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, সস্তা বাদাম দেখবে নাকি চেখে? জিরা, হলুদ, লঙ্কা গুঁড়ো সবই প্যাকেট করে চলবে নাকি কেনাকাটা বছরখানেক ধরে? পারলে তুমি আস্ত বাজার নাও না পুরো কিনে, চাকুরিজীবী স্বামী তোমার লোকে রাখুক চিনে। এই বউকে নিয়ে কাজ করতে গেলেও তার শৈল্পিক নিদর্শন, বাসায় যেভাবে শিল্পকে সাজিয়ে রাখেন, আমার খুব ভালো লাগে। এত খুনসুটির বাইরেও আমাদের দাম্পত্যে আলাদা একটু জায়গা আছে। প্রমত্ত বর্ষায় আমরা বারান্দায় বসি, তখন কফির কাপে চুমুক দিতে দিতে আমরা রবীন্দ্রনাথ, নজরুল, মানিক, তারাশঙ্কর, সুনীলের কথা বলি। আমি তখন তাকে শোনাই, কত বসন্তে কত বরষায় খুঁজেছি তোমায় তারায় তারায়, আজিও এসেছি তেমনই আশায় নিয়ে স্মৃতি সম্ভার। সে আমাকে শোনায়, এই সুন্দর বসুন্ধরায় তব প্রেম সুনিবির, তুমি আমার আকাশ, তুমি আমার নীর। এই মধুর খুনসুটিতে আমাদের দাম্পত্য জীবন চলে যায়।
আমার স্ত্রী তখন ভালোবেসে আমাকে বলে, এমন প্রেমটি কোথাও খুঁজে পাবে না কো আর, সকল প্রেমের সেরা সে প্রেম তোমার আর আমার। তাই ছুটির দিনে সল্ট বে তার মাংসের স্টেকে যেভাবে লবণ ছিটিয়ে দেয়, আমার প্রিয়তমা ঠিক আমার উপর এভাবেই ভালোবাসাগুলো ছিটিয়ে দেয়। খুব সুন্দরভাবে আমাদের এই প্রেম চলে। তাই আশা করছি আজকের সেরা দম্পতি আমরাই হব। দিগন্ত রানা চমৎকার। মাঝে মাঝে তো মনে হচ্ছিল যে নিজেকেই দেখতে পাচ্ছি, নিজের সংসার জীবন মানে ভালো, অনেক সুন্দর। ধন্যবাদ। তো আপনার জীবন সঙ্গিনীকে একটা প্রশ্ন করব। মনে করুন 60 বছর বয়স পেরিয়ে গেছে ওনার, এবং উনি অবসর নিয়ে গেছেন। তো আপনি কি তখনও ওনাকে মানে এখন যে ধরনের সেবা দিচ্ছেন তখনও কি সেরকম সেবা দেবেন, নাকি উল্টো আপনি তার কাছ থেকে সেবা নেবেন? স্বামীর সেবায় আবার ঘাটতি থাকবে কোথায়? স্বামীর প্রতি আমার ভালোবাসা, সেবা, শ্রদ্ধা আর যত্ন ঊর্ধ্বমুখী সেই পারদের মতন, শুধুমাত্র ক্রমবর্ধমান। বয়স বৃদ্ধির সাথে সাথে সমানুপাতিক হারে যা শুধু বেড়েই চলছে, কোনোদিন কমবেও না, কমার কোনো নামগন্ধও নেই। আমার সরকারি চাকরিজীবী স্বামী যখন অবসর যাপনে যাবেন তখন আমি হব সবচেয়ে নির্ভর। আমার স্বামীর ব্যাংকে থাকবে মোটা অঙ্কের প্রভিডেন্ট ফান্ডের টাকা, আর সব সম্পত্তির মাল কিন্তু আমি, ব্যাংকের নমিনিও থাকবো আমি। সুতরাং তখন 3-4 জন সেবিকা রেখে স্বামীকে সেবা করিয়ে দেওয়ার জন্য খুব একটা বেগ পেতে হবে না আমাকে। আমিও খুশি থাকবো, আমার স্বামীও খুশি থাকবেন। আর তাই শেষ বয়সে আমার থাকবে না কোনো কাজ, মাছের তেলেই ভাজবো আমি মাছ। আকাশগঙ্গার তারা গুনবো রাতে, আমরা দুজন থাকবো দুধে ভাতে। চমৎকার দিগন্ত রানা, বলতে নেই তো মানা। দারুণ হয়েছে আপনাদের কথা মালা, হয়তো অপেক্ষা করছে আপনাদের জন্যেই বিজয়ের বরণ ডালা। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সুমাইয়া আনোয়ার পূর্ণাকে, ভালোবাসায় যে জয় করেছে প্রবাসের ওই দূরটাকে। এই কোলে আমি আর ওই কোলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। মান্নাদের গাওয়া এই গানটি যেন আমাদের জন্যই রচিত। তবে পার্থক্য হলো এই যে আমাদের মাঝ দিয়ে বয়ে চলে শত শত নদী, সাগর, মহাসাগর। তবে এত সব কিছুও আমাদের মনের দূরত্ব বাড়াতে পারেনি কিন্তু এক বিন্দুও। কবি বলেছেন, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। সেই প্রেম আছে আমাদের। আমাদের মাঝের দূরত্ব যেহেতু বেশি, তাই মান অভিমান হয় কম কম। অন্য দম্পতিদের মতো একটু কিছু হলেই আমি বাপের বাড়ি গেলাম বলে আমি বাড়ি ছেড়ে চলে যাই না। আবার দেখুন, প্রত্যেকটা সংসারে অশান্তি হয় কি নিয়ে? এই যে ভাই যেমন বলছিলেন তার স্ত্রী বাজার করতে দেয়, বাজারের বড় বড় ফর্দ ধরিয়ে দেয় ছুটির দিনে। হ্যাঁ, আসলেই তো তাই। স্ত্রীরা নিজের থেকে বড় বড় ফর্দ, লম্বা লম্বা ফর্দ ছুটির দিনে ধরিয়ে দেন স্বামীদের হাতে। আবার সেই ফর্দগুলোর যদি একটু নমুনা আপনাদের দেই, সেখানে লেখা থাকে শুকনা মরিচ 100 গ্রাম, আবার তার পাশেই হয়তো লেখা পেঁয়াজ 2.5 কেজি, আবার লেখা ধনে পাতা 1 আটি, লাল আলু 1 কেজি, ব্র্যাকেটে লেখা লালটা না পেলে নর্মালটাই নিবা, গরুর মাংস 4 কেজি, ভালো করে নিজের চোখ দিয়ে দেখে আনবা, মহিষের মাংস যদি আনো পুরোটাই তোমাকে গেলাবো। এবার বলুন আপনারাই, পুরুষ মানুষের কি এত প্যারা সহ্য হয়? আর বাজারের কোনো আইটেম মিস গেলে বউয়ের মেজাজ হয় খারাপ, আর সেই মেজাজটা ঠিক করতে স্বামীর পুরো ছুটির দিনটা হয় সবার। কিন্তু আমাদেরকে দেখুন, আমাদের মাঝে কিন্তু এসব কোনো ঝামেলা নাই। আমার স্বামী যেহেতু বিদেশে থাকেন, তাই বাজার সংক্রান্ত কোনো ঝামেলাই আমি তাকে দিই না। তাই তো মনের খুশিতে উনি আমাকে টাকা পাঠান, আর সেই টাকা নিয়ে আমি চলে যাই বিলকিস সুপার শপে, কিনে ফেলি আমার যা যা লাগে। আবার ওনাকে জিজ্ঞেস করে দেখুন, উনি যখন দেশে থাকেন তখন আমি ওনাকে বাজার করার ঝামেলা দেই কিনা। অনলাইন অর্ডার করে সব ঝামেলা মেটাই, আর এতে করে আমাদের সময় শ্রম দুটোই বাঁচে। সেই সময়টাতে আমরা দুজন ঘুরে বেড়াই মনের সুখে।
কি ভাবছেন আপনারা যে মান অভিমান রাগারাগি এসব না হলে সম্পর্কের গভীরতা বাড়ে নাকি? তবে আপনাদের বলতে চাই, এই যে আমাদের ব্যস্ত যান্ত্রিক জীবন, এই জীবনে আপনি আসলে স্বামী বা স্ত্রীর সাথে সময় কাটানোর সুযোগটাই আসলে কতটুকুই বা পান। এই সময়ে আপনি যদি রাগারাগি ঝগড়াঝাটি করেন, তাহলে আপনি আবার মানটা ভাঙাবেন কখন, আবার প্রেমটা করবেন কখন? তাই আমরা এই সকল কিছু বাদ দিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখি, মান অভিমান ঝগড়াঝাটি করি না। আর এই যে মান অভিমান ঝগড়াঝাটি সম্পর্কের গভীরতা বাড়ায়, এটা আসলে বর্তমান সময়ে মিথ্যে সান্ত্বনা ছাড়া কিছুই নয়। তিনি নিজে থেকেই আমার জন্য নিয়মিত বিদেশ থেকে সাবান, শ্যাম্পু, লোশন, ক্রিম সব পাঠান। এই তো রোজার আগে উনি যখন আসলেন, তখন তো আমার জন্য নিয়ে এসেছেন ম্যাকের ফাউন্ডেশন, লিপস্টিক, হুদা বিউটির কাজল, মাস্কারা। আর শোনার কথা, সেটা না হয় নাইবা বলি, ওটা গোপনই থাক। এত কিছুর পরে বলুন তো, আমার মনটা কি খারাপ থাকার কোনো সুযোগ আছে? আমি সুখী, এটা তো পরিষ্কার, নেই কোনো তাতে ভেজাল। আমার স্বামী সুখী কিনা সেটাই করব এবার স্বীকার। সংসার মানে সবাই বলে সংসেজে থাকা, আমাদের জন্য এটা মিথ্যে কথা ডাহা। আমার স্বামী যেহেতু থাকেন অনেক দূরে, তাই তার খেয়াল আমার রাখতে হয় অন্যভাবে। তার আর আমার মাঝে রয়েছে দিন রাতের তফাৎ, তবুও আমি সময় করে জেনে নেই তার ফ্রি টাইমের খবর। সব কাজ সেরে ফেলে সেই সময়ে আমি মোবাইল নিয়ে বসে পড়ি, তার সাথে করতে আলাপচারি। আমার উনি 10 মাস থাকেন বিদেশ, তখন আমাদের অনলাইনে চলে প্রেমের হিসেব নিকেশ। এরপর উনি দেশে এসে থাকেন 2 মাস, সেই সময়ে আমাদের মাঝে বয় 12 মাসের বসন্তের সুবাতাস। আর জানেন নিশ্চয়ই, দাম্পত্য জীবনে বোঝাপড়াটাই আসল। আর তাই তো তিনি যেভাবে আমার কোনো অভাব রাখেননি, তার প্রতিও আমি খাতির যত্নের কোনো কমতি রাখি না। এবং আমার শ্বশুরবাড়ির লোকজন যেহেতু ছেলেকে কাছে পাচ্ছেন না, তাই তো ছেলের যে সকল দায়িত্ব কর্তব্য সব আমি আমার কাঁধে তুলে নিয়েছি। দেখে শুনে যত্নে রাখি শ্বশুর শাশুড়ি সহ আমার বাবা মাকে। প্রাণ ভরে মন ভরে তারা দোয়া করেন যেন আমি ভালো থাকি স্বামী সন্তান নিয়ে। এসব দেখে আমার প্রবাসী স্বামীও ব্যাপক খুশি হন। সেই খুশিতে তিনি বুর্জ খলিফার সামনে গিয়ে দিলেন 2 লাফ। সেই লাফের ভিডিও আবার হলো ভাইরাল। চারিদিকে রটে গেল আমাদের সুখী সংসারের খবর প্রবল। কেয়ারিং, শেয়ারিং, ম্যানেজিং, এই সব কিছু আমরা দুজনে মিলে এত সুন্দরভাবে করছি, এর পরেও কি আপনাদের বুঝতে বাকি আছে দম্পতি হিসেবে আমরা ছাড়া আর কে সেরা? মাননীয় বিচারক, আমাদের দুজনের কথা তো অনেকই বললাম, আমরা যে দম্পতি হিসেবে দুজনে দুজনের জায়গা থেকে সেরা, সেটা বুঝতে নিশ্চয়ই বাকি নেই। এবার আসলে বলতে চাই, বাদ বাকি যে 3 জনকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, তারা আসলে কিভাবে সেরার কাতারেই পড়ে না, সেটা একটু আপনাদের বলি। আপনারা তো খুশি হওয়ার কোনো কারণ নাই। আপনি তো বলছিলেন যে কিভাবে আপনার বউয়ের খাবারে লবণ কম হয়। খাবারে একটু লবণ কম হওয়া নিয়ে যেই পুরুষ তার বউকে ধমকায়, তারা আসলে দাম্পত্য জীবনে কোনোভাবেই সুখী হতে পারেন না। আর এই যে আমাদের পাশে বসে আছেন ব্যবসায়ী তারকা জুটি, কি আর বলবো তাদের কথা। ব্যবসায়ী মানুষ সারাদিন ব্যবসার লাভ লোকসানের হিসেব করতে করতে নিজের দাম্পত্য জীবনের হিসেবটা আর মেলাতে পারেন না। আমরা ছাড়া এই মঞ্চে দম্পতি হিসেবে আর কেউই সেরা হতে পারেন না। ধন্যবাদ। আমরা চমৎকার বক্তব্য শুনলাম। ধন্যবাদ অনেক। আমি এবার শর্ত অনুযায়ী আজিজুল হাকিম ভাইকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, আপনি তো প্রবাসী, আপনার স্ত্রীর জন্য প্রবাস থেকে অনেক কিছু পাঠান, অনেক জিনিসপত্র পাঠান, তা আপনার স্ত্রী কি সেই জিনিসগুলো নিজে রাখেন নাকি অনলাইনে বিক্রি করে দেন? এইটা কি? তুমি চুপ থাকো। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি যেহেতু আমার স্ত্রীর কাছ থেকে দূরে দূরে থাকি, তাহলে তার প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায় এবং এই ভালোবাসা থেকে আমি আমার স্ত্রীকে প্রোডাক্ট পাঠাতেই থাকি। কিন্তু সমস্যা হলো, আমার স্ত্রী ন্যাচারাল বিউটি, হরিণের মতো তার ডাগর ডাগর চোখ, এই জন্য তাকে যে আমি আইলাইনার, মাস্কারা এগুলো পাঠাই, এগুলো তো তার লাগেই না। গোলাপের চেয়েও সুন্দর তার ঠোঁট, এই জন্য তাকে যে আমি লিপস্টিক পাঠাই, এটা তো তার লাগেই না। তার চুলের কথা কি বলবো, তা তো অমাবস্যার থেকেও কালো, তাই তো তার জন্য যে আমি শ্যাম্পু তেল পাঠাই, এগুলো তো তার লাগেই না।
তাহলে প্রশ্ন হচ্ছে আমি যে তাকে এত এত প্রোডাক্ট পাঠাই সেগুলো দিয়ে সে করেটা কি? আসলে আমার স্ত্রী যেভাবে রূপবতী ঠিক তেমনি গুণবতী। এই সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে তিনি একটি ই-কমার্স বিজনেস খুলে বসেছেন এবং সেই বিজনেস দিয়ে তিনি অর্থনীতিতে বিপ্লব ঘটিয়ে ফেলেছেন, বেকারত্ব দূর করছেন। খবর পাওয়া গেছে নোবেল কমিটি আমার বাসার আশেপাশে ঘুরঘুর করছে, আমার পাঠানো প্রোডাক্টগুলো গরিব দুঃখীদের বন্টন করছে। এজন্য কি সে শান্তিতে একটা নোবেল পেতে পারে না? অবশ্যই পেতে পারে। এই যে দেখেন দেশি কাপলগুলো আছে, তারা কি করে, চকবাজারে বিভিন্ন বিচ্ছিরি প্রোডাক্ট মুখে রেখে ব্রণ মেস্তার দাগ বানিয়ে ফেলেছে। এখন তারা কি করবে? এই সময় আমার স্ত্রী ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তাদেরকে দিয়ে তাদের মুখের ব্রণ মেস্তার দাগ দূর করে ফেলেছে। এর মাধ্যমে কি সে চিকিৎসায় একটা নোবেল পেতে পারে না? অবশ্যই পেতে পারে। এরপর দেখেন একটা দম্পতির জীবনে সব থেকে সেরা জিনিস কি? তার যে পরিবার, আত্মীয় স্বজন, তাদেরকে নিয়ে ভালো থাকা। আমার স্ত্রী হলো আত্মীয় স্বজনের নয়নের মণি। সেটা কিভাবে? আমি যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাঠাই সে সমস্ত আত্মীয় স্বজনকে সেটা উপহার দেয় এবং উপহার পেয়ে তো তারা মহা খুশি। খুশিতে তারা হচ্ছে আমার স্ত্রীকে নয়নের মণি বানিয়ে ফেলেছে এবং আমাদের পরিবার হয়েছে সুখের। যে আমি বিদেশ থেকে যে পণ্যগুলো পাঠিয়েছি তার শতভাগ সুন্দর ব্যবহার কিন্তু আমার স্ত্রী করতে পেরেছে এবং আমাদের এজন্যই সংসার হয়েছে সুখী এবং আমরা মনে করি এজন্যই আমরা দম্পতি হিসেবে আজকে সেরা। আপনাদের কথায় প্রবাসীরা আত্মবিশ্বাস পেল, রেমিটেন্সগুলোর যে সদ্ব্যবহার হয় সে কথাই মনে হলো। এবারে আসছে রেজওয়ান শুভ, যে প্রকৃতই একজন বেকার, তবে স্ত্রীর ভালোবাসায় সে ডিঙাতে পারে সকল বাধার পাহাড়। বিতর্কের মঞ্চে এসে দাঁড়ালো একজন সুদর্শন ছেলে, যার উস্কো খুস্কো চুল, চোখে রাজ্য জয়ের তীক্ষ্ণতা, সাথে সুন্দরী বউ, সকলের হিংসার কারণ। দর্শক গ্যালারিতে তখন পিনপতন নীরবতা, টিভি সেটের সামনে অসংখ্য উৎসুক চোখ। কে এই ছেলে? কারাই বা এই দম্পতি? ওগো প্রিয়তমা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চালচুলোহীন বেকার কবি সাহিত্যিক যে ছেলেটিকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে, আমি সেই ছেলে। মনে আছে সেদিন কবিতার ভাষায় বলেছিলাম, তোমাকে গোলাপ দেওয়া নিষিদ্ধ হলে রাজপথে নামুক তীব্র আন্দোলন, স্লোগানে স্লোগানে ঝাঁঝালো আবেগ জানাক আমাদের বিদ্রোহী প্রেম। তোমাকে ভালোবাসতে নিষেধ হলে তোমার আমার প্রেম ছাড়া আর কোনো বিশ্বযুদ্ধ থাকবে না এই ব্রহ্মাণ্ডে। তোমার বড়লোক বাবা মানে আমার শ্বশুর আব্বা সেদিন আমায় কটাক্ষ করে বলেছিলেন, এই ছেলে তো আকারহীন বেকার। অথচ তুমি বাবার সামনে দাঁড়িয়ে বলেছিলে এই বেকার একজন আত্মনির্ভরশীল প্রেমিক, যে কিনা চাকরি পায় আর চাকরি ছাড়ে, অন্যায়ের সামনে করে না কোনো আপোষ, সে থেকে যায় আজন্মকালের বেকার। তাই যে কথাটি সেদিন বলতে পারিনি সেই কথাটি আজ এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই। চৌধুরী সাহেব, আমরা বেকার হতে পারি, কিন্তু আমরাও ভালোবেসে বিয়ে করতে জানি। আজ আমরাই সেরা দম্পতি। এই যে আমার পাশেই বসে আছে চাকরিজীবী দম্পতি, যার 9টা 5টা অফিস, বাসায় ফিরতে ফিরতে হয়ে যায় রাত, তখন ওদের ভালোবাসা হয়ে যায় লোডশেডিংয়ের বাল্বের মতো, প্রতি 2 মিনিটে 3 বার জ্বলে। এটা তো সবাই জানেন, এত কম সময়ের ভালোবাসায় সব কিছু হয় না, মন ভরে না, সংসার সুখী হয় না। অথচ সংসার জীবনে একজন বেকারই আসল স্বামী, প্রেমময় পুরুষ। বেকারের আছে অফুরন্ত সময়, তার ভালোবাসায় নেই কোনো সময়ের ব্যারিকেড। বেকারের ভালোবাসা চলতেই থাকে, চলতেই থাকে, মিনিট পেরিয়ে ঘন্টা, ঘন্টা পেরিয়ে দিন, মাস, বছর। ভালোবাসি বললে প্রিয়, লজ্জায় হও লাল, তোমার আমার এ বন্ধন থাকবে চিরকাল। আজকে আমাদের মুখের মিটিমিটি হাসি এর প্রমাণ দিয়ে দিচ্ছে। একজন বেকারই সংসারে হতে পারে সেরা স্বামী, কারণ সে শান্তিপ্রিয়। সে ঘর ঝাড়ু দেয়, বিরিয়ানি রান্নার সময় বউকে কেটে দেয় পেঁয়াজ, মাছের টকবগে গরম ঝোলে ঠিক সময়ে ছিটিয়ে দেয় পরিমিত লবণ। লবণ ঠিক তো সব ঠিক, সংসারে ঝগড়া হওয়ার প্রশ্নই আসে না। আবার কখনো বউ যদি শখের বশে ঘর ঝাড়ু দিতে গিয়ে হাতের ঝাপটায় দামি ফুলদানিটা ভেঙে ফেলে, যেটা কিনা শ্বশুর গিফট করেছিল, তখন এই বেকার জানে যে এখানে বউয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার, মানে সব দোষ বেকারের। কারণ এই বেকারই 2 বছর আগে ফুলদানিটা ভুল জায়গায় রেখেছিল। তুমি হাতে ব্যথা পাওনি তো প্রিয়? ঠিক সেভাবেই বউ যদি কখনো অন্যমনস্ক হয়ে ভাত পুড়িয়ে ফেলে, রুটি পুড়িয়ে ফেলে, তখন বেকার জানে এখানেও বেকারের সব দোষ, বউয়ের কোনো দোষ নেই। কারণ বেকারই হয়তো বা ভুল দোকান থেকে চাল আর আটা কিনেছিল। অথচ একজন কর্মজীবী স্বামী, একজন ব্যবসায়ী স্বামী এইসব ছোটো খাটো তুচ্ছ ব্যাপার নিয়ে বউয়ের সাথে বাঁধিয়ে দেয় তুমুল ঝগড়া, আর ঝগড়াই শত অশান্তির কারণ। কিংবা প্রিয়তমা বধূ আমার, তুমি যখন শাড়ি পরতে গিয়ে শাড়ির কুঁচি ধরতে বলো, তুমি তো জানো যে এখানে একজন বেকার স্বামীই সেরা, কারণ সে মনোযোগ দিয়ে সময় ভুলে তোমার কাছ থেকে ঠিকঠাক মতো শাড়ির কুঁচি ধরা শিখেছিল। অথচ প্রমাণ আছে একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী
চুল পড়তে পড়তে মাথায় স্টেডিয়াম স্টাক হয়ে গেলেও ঠিকমতো তারা শাড়ির কুচিই ধরতে পারে না। তাদের বউগুলো নেহাতি ভালো মানুষ বলে তাদের কিছু বলে না। দেখুন আজকে তাদের নীরবতাই বলে দিচ্ছে এর প্রমাণ। এভাবেই একজন বেকারের সংসার হয়ে ওঠে সুখের সংসার, একজন কর্মজীবী নারী একজন বেকারের সাথে হয়ে ওঠে সুখী দম্পতি, আর তাদের সুখ দেখে সবাই তখন হিংসা করে। আমার সামনেই বসে আছেন প্রবাসী দম্পতি। হয়তো প্রবাসী তাদের দাম্পত্য জীবনকে সেরা বলবেন। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, তিনি বলতেই পারেন। এক্ষেত্রে বেকারের একটি স্পষ্ট ভাষা আছে, আমার বউকে রাইখা আমি বৈদেশ যাইতে ফারতাম না ফারতাম না ফারতাম না। প্রিয়তমা বধূ আমার, তোমার কি মনে পড়ে টিউশন থেকে পায়ে হেঁটে হেঁটে ভার্সিটির হলে ফিরতে ফিরতে যখন অনেক রাত হয়ে যেত, তুমি ঘুমিয়ে পড়তে, তখন আমি তোমার হলের সামনে গিয়ে অপেক্ষায় থাকতাম, কবিতায় লিখতাম, পাগলি আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত। এ কথা সে যদি জানতো। কবির প্রেম তো এরকমই হয়, নুন আনতে পান্তা ফুরায়, হে চির অধরা আমার, তুমি তো সে কথা জানতে। একজন বেকারি যুগে যুগে পৃথিবীর ইতিহাসে ছিল শ্রেষ্ঠ প্রেমিক, যে ছেলেটা ভালোবাসার জন্য মরুভূমির বুকে এঁকে দিয়েছিল প্রেমের কবিতা, যার ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে গিয়েছিল একজন ব্যবসায়ীর সাথে, তারপর মেয়েটা ধুকে ধুকে মরেছিল ভালোবাসার অভাবে। এ গল্প সবারই জানা, পৃথিবীর চিরন্তন দুঃখ লাইলি মজনুর প্রেম। আবার দেখুন, যে ছেলেটা ভালোবাসার জন্য নিজের প্রাণ দিয়ে দুটি ফ্যামিলির দ্বন্দ্ব মিটিয়েছিল শুধুমাত্র ভালোবাসার জন্য, সেই তো রোমিও, রোমিও জুলিয়েটের প্রেম। বাস্তবতার কাছে বেকারের প্রেম এভাবেই বারবার হেরে গেছে, কিন্তু এখন বেকাররা হারবে না, কারণ আজকের বেকার আগামী দিনের সফল উদ্যোক্তা, নিজের প্রতিষ্ঠা করা কোম্পানির সিইও, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, সফল ফ্রিল্যান্সার। এখন আর সেদিন নাই ভাইয়া, এখন আর সেদিন নাই। এখন বেকার চাকরি করবে না, অন্যকে চাকরি দেবে। শুধুমাত্র জীবনের কঠিনতম সময়ে বেকারের একজন প্রেমিকাই হতে পারে তার কর্মজীবী স্বামী। এ তো ভালোবাসারই দাবি, বেকারের আছে ভালোবাসার শক্তি। তাই অবশেষে বলতে চাই, আমার মতো পৃথিবীর সব বেকারের জয় হোক, পৃথিবীর সকল প্রেমিকারা তার প্রেমিকের হোক, কারণ দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে ভালোবাসা। রাজপথের মিছিলে নেমে আসুক ভালোবাসার বৃষ্টি, কণ্ঠে উচ্চারিত হোক মিছিলেও প্রেম হোক, কেটে যাক মোহ, তুমি সেজো ব্যারিকেড আমি বিদ্রোহ। ধন্যবাদ শুভ ভাই। বেকার স্বামীরা কি আসলেই এতটা সুখে থাকতে পারে? এটা এক ধরনের বলতে পারেন একটু অনুপ্রেরণাই পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যে আবার মানে একটু সাধুবাদ জানাতে ইচ্ছে করছে বেকারত্বকে। দেয় না, এবার আপনার পালা। সুখ তো আসলে টাকা পয়সা পকেটে থাকা দরকার, তো ডেফিনেটলি উনি বেকার মানুষ, ওনার তো কোনো আয় রোজগার নেই, তা ওনার খরচের টাকাটা কি আপনি দেন? আর মানে দিলে কত টাকা দেন? কত টাকা দেয় এটা একেবারেই তার পার্সোনাল ব্যাপার, মানে এটা কি জানতে হবে? জানো না? না, ঠিক আছে, মানে দেন কি না সেটা বললেই হবে। শুধু পকেট খরচ না, ওর মানি ব্যাগটাও আমারই কিনে দেয়া। কিন্তু আজ হয়তো ওর পকেট গড়ের মাঠ, কিন্তু ইতিহাসের সাক্ষী আছে যে বউয়ের অনুপ্রেরণায় এই খালি পকেটই ফুলে ফেপে উঠতে বেশি দিন সময় লাগবে না। আর এ তো নতুন নয়, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যখন মাস শেষ হওয়ার আগেই ওর পকেট খালি হয়ে যেত, তখন ওই মাস শেষে 1 প্যাকেট চানাচুর, 200 গ্রাম বাদাম আর মেস মিলের টাকাটাও আমিই দিয়ে দিতাম। কারণ মাসের শুরুতে টিউশনির টাকাটা পেয়ে ও আমার জন্য আমার পছন্দের শাড়িটা কিন্তু কখনো আনতে ভুলে যায় না, কিন্তু 2 দিন পরেই আবার তার 100-200 টাকা ধার লাগে। এসব কিছুই তো ভালোবাসার প্রকাশ, এতে তো লজ্জা পাওয়ার কিছু আছে বলে মনে করছি না। ধন্যবাদ শুভ এবং ডায়না। অনেকেই নাকি বেকারকে বিয়ে করতে চায় না, তবু বেকারের আছে কিন্তু ভালোবাসার সামর্থ্য, না থাকুক বৃত্ত, না থাকুক অর্থ। এবারে আসছে ইশরাত জাহান্নুর ইভা, অপরূপজার বিভা। তারকা আমি, নায়িকা আমি, ব্যবসায়ী আমার স্বামী, আমার কাছে আমার স্বামী সবার চাইতে দামি। আমার লাগে না ইনভেস্টর, লাগে না কোনো সুগার ড্যাড, আমার স্বামী সব দিয়েছে, বাড়ি গাড়ি অথবা আইপ্যাড। আজকে সবাইকে পৃথিবীর সেরা জুটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আসলে সেরা বললে খুবই পাপ হবে আমার সুইট, কিউট,
ব্ল্যাক ডায়মন্ডের প্রতি। একদম সেরাদের সেরা বলতে হবে। আজকে প্রযোজক সাহেব কেন আমাদের দুজনকে এই 3 যুগলের সঙ্গে ডেকেছে আমি বুঝতেই পারলাম না, কারণ প্রথম জুটি বলেই ফেললো তারা বাসে চড়ে এসেছে। এখানে কেউ বা বাসে, কেউ বা রিক্সায়, কেউ বা উঠাওয়ে করে এসেছে, কিন্তু আমরা এসেছি আমার এই বছরের বার্থডেতে আমার হাবির কাছ থেকে গিফট পাওয়া আমাদের 17 নাম্বার গোলাপি রঙের BMW-তে চড়ে। তাহলে বুঝুন আপনারাই আশা কি কিংবা ডাকা কি মানানসই হলো? আমাদেরকে তারা ডাকতেই পারতেন মার্ক জাকারবার্গ কিংবা তার স্ত্রীর সঙ্গে, ডাকতে পারতেন মুকেশ আম্বানি কিংবা নীতা আম্বানির সঙ্গে, কিংবা আর একটু যদি চিন্তা করেন বিল গেটস আর তার পলা হার্ট প্রেমিকার সঙ্গে। সেই জায়গায় খুবই কষ্ট পেলাম। যা কি আর করার, আজ ডেকেই যখন ফেললেন কিছু কথা তো বলতেই হয়। আর সেই কথায় আমাদের দম্পতি কেন সেরা এই গল্প করতে গেলে আমার কেয়ারিং ডিয়ারিং এই যে মাই ডার্লিং হাজব্যান্ড, ওর গুণগান করতে গেলে দিন ফুরিয়ে রাত পার হবে, কিন্তু এই গল্পটাই শেষ হবে না। তাও কিছু কথা তো বলতেই হবে। এত সুন্দর একটা লুক নিয়ে আপনাদের সামনে এসেছি এবং সাথে আমার হাজব্যান্ডকেও এনেছি। এই যে আপনারা কথায় কথায় বলে ফেলেন না সংসার সুখে হয় রমণীর গুণে, আমি আর আমার এই যে ব্ল্যাক ডায়মন্ড ডার্লিং আমরা কিন্তু এটা বিশ্বাস করি না। আমরা দুজন মিলেমিশে ভালোবাসি। তো আমাদের এই যে প্রেম, এই প্রেম নিয়ে কিন্তু একদম হিড়িক পড়ে যায়। এবারের বইমেলাতেও আমাদের কেমিস্ট্রি নিয়ে কতগুলো প্রকাশনী যে রিকোয়েস্ট করলো একটা শুধু বই বের করবে, কিন্তু আমরা রোমিও জুলিয়েটের মতো দুজন ভালোবেসে একেবারে পাশাপাশি আছি এবং একই সাথে ভ্যালেন্টাইন ডে বলেন আর ঈদের নাটক বলেন, আমাদের ভালোবাসা নিয়ে নাটক করার জন্য, নাটক তৈরি করতে বিভিন্ন জায়গা থেকে এত ফোন ও যে কীভাবে সামলাচ্ছে আমি বুঝতে পারছি না। তারপরে আর এটা হবেই না কেন চিন্তা করুন, আমাদের দুইজনের বিয়েটাও হয়েছে 3 মহাদেশ ঘুরে। এত কিছুর পরে আসলে আপনাদেরকে যেই কথাটা বললে সবাই অনেক বেশি হিংসা করবেন, এই যে গৃহিণী যার স্বামী এতক্ষণ ধরে তার তর্জমা গেয়ে গেলেন তিনি, কিংবা এই যে কর্মজীবী যিনি আসলে আমার স্বামীরই একটা ব্র্যান্ডিং কোনো জায়গায় চাকরি করছে, আর প্রবাসী যে কিনা চকবাজার কিংবা বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে নিজের প্রোডাক্টগুলো মিশিয়ে যে তার বউ বিক্রি করে দেয় সেটা জানেই না। তাদের আফসোসের জন্য বলছি না, আসলে সবার জন্য বলছি। এই যে দেখছেন আমাকে খুব রিল্যাক্সে আছি, আমার জীবনটা সো বিউটিফুল, সো এলিগেন্ট, একদম লুকিং লাইক ওয়াও, এটা হয়েছে কিন্তু আমার এই হাজব্যান্ডের জন্য। তো এতটা সুন্দর জীবন দেওয়ার জন্য কিন্তু আরও একটা ভালো জিনিস আপনাদেরকে জানাই, আমার ডার্লিং হাজব্যান্ডের জন্য এখন পর্যন্ত আমার কিন্তু কারো কাছে ধর্ণা দিতে হয়নি অর্থের জন্য। আমার স্বামী কখনো না বলে না। আমার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে একটা মুভি বানাতেও সে প্রস্তুত। এমনকি আমাকে কথা দিয়েছে আমাকে অস্কারে পাঠানোর মতো একটা মুভি তৈরি করে নমিনেশনটাও পারলে কিনে দিবে আর কি। বুঝতেই তো পারছেন আমার স্বামী সব সময় একটা কথা বলে, সুইট হেলেন, মেক মি ইমর্টাল উইথ এ কিস। আর আমিও এটা বিশ্বাস করি, এত ভালো স্বামী পেলে কে না করবে ভাই, যে আমরা যখন বৃদ্ধ হব দুজনে হাতে হাত রেখে পাশাপাশি চলবো। অবশ্য আমার স্বামী আমার চেয়ে মনের বয়সে খুব বেশি বৃদ্ধ নয়, আপনাদের দেখার বয়সে বৃদ্ধ হতে পারে। তো ঠিক তখন আমরা প্রিন্সেস ডায়নার মতো আমার মাথায় একটা হীরার মুকুট পরে সুদূর আফ্রিকাতেও চলে যাব চ্যারিটি করার জন্য, এবং তার সকল সম্পদও যদি আমরা সেখানে চ্যারিটিতে দিয়ে দেই, আমার মন রক্ষার্থে কিন্তু আমার স্বামী কখনোই না বলবে না। আজও অবধি দেখিনি না বলতে। আমি আর আমার স্বামী কখনো আমরা ভুল গুনি না, আমরা গুনি ফুল, কারণ আমাদের কাছে পুরো পৃথিবীটাই প্রেম বাগান। আপনার মতো ক্যাম্পাসে হেঁটে হেঁটে প্রেমের নিবেদন করি না। আমরা আজ সুইজারল্যান্ড তো কাল সাইবেরিয়া, আজ কাশ্মীর তো কাল লন্ডন। আমাদের প্রেম পুরো বিশ্ব জুড়ে। তো বুঝতেই পারছেন প্রতি বিজনেস ট্রিপে যেই স্বামী স্ত্রীকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেয়, শি ইজ মাই ওয়াইফ, যার নিজস্ব একটা পরিচয় আছে। এখানকার কর্মজীবী নারীর কথা বাদ দিলে বাকি দুজনের নিজস্ব পরিচয় নিয়েও কিন্তু একটু একটু সন্দেহ থেকে যায়। তো সেই জায়গায় যখন পরিচয় করিয়ে দেওয়া হয় শি ইজ মাই ওয়াইফ, আর উত্তরে যখন চারপাশের লোকজন বলে সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক এ ওয়াও, আমার স্বামী কিন্তু খুব খুশি হয়। চমৎকার বলেছে নিভা। বলতে সমস্যা আমাদের কি বা? আপনার স্বামী কোটিপতি, দেয় আপনাকে হীরামতি, তাই তো আপনারা সুখী দম্পতি। ধন্যবাদ ইভা আপনার চমৎকার বক্তব্যের জন্য। এবার আমি আপনার সঙ্গী বিশিষ্ট ব্যবসায়ী খান সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আপনি তো একজন অনেক বড় নামকরা ব্যবসায়ী, স্ত্রীর পেছনে নায়িকা স্ত্রী, তার পেছনে তো আপনি কারি কারি টাকা ব্যয় করছেন, ঠিক কি না?
এই টাকা কোনোভাবে আবার নষ্ট হচ্ছে না তো? আমার বউ শাবানা নয়, নয়তো সে ববিতা, তবু তাকে দেখলেই আমার মনে জাগে যত কবিতা। মাননীয় বিচারকদ্বয়, দেখিনি আমি সোফিয়া লরেন, দেখিনি আমি সুচিত্রা সেন, স্ত্রী আমার মহানায়িকা, সেই আমার বনলতা সেন। আমার স্ত্রী একজন তারকা, দেশ ছাড়িয়ে দেশের বাইরে পর্যন্ত পৌঁছে গেছে তার নাম, যশ, সুখ্যাতি। মাননীয় বিচারক আমাকে প্রশ্ন করেছেন, আমার স্ত্রীর পেছনে যে আমি অর্থ দেই সেটি কোনো লস প্রজেক্ট কিনা। মাননীয় বিচারকদ্বয়, প্রজেক্টের কথাই যদি বলেন তাহলে সে আমার মেগা প্রজেক্ট। আমার যত বড় বড় ব্যবসায়িক ডিলে আমি তাকে নিয়েছি, প্রজেক্ট সফল। তার উপস্থিতিতে সব কূটকৌশল, কূটচিন্তা ভুলে যায় জটিল জটিল সব পুরুষেরা। তার চোখের দিকে তাকিয়ে না বলবে এমন সাধ্য কার? মাননীয় বিচারক, এসব ভাবলে আমার নিজেকে অনেকটা রাজার মতো মনে হয়। আগেকার দিনে রাজারা তার রাজ্য বিস্তারে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতেন, আর আমি আমার ব্যবসা সম্প্রসারণে আমি ব্যবহার করছি আমার তারকা স্ত্রীর সুখ্যাতিকে। ফলে আমার কথা ভেবেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক হয়েছে বাদানুবাদ। এরই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের হলো জবনিকাপাত। হয়তো বা তা করেছে কারো কারো মনে রেখাপাত, তবে আশা করি কারো মনে লাগেনি আঘাত, কারণ ব্যক্তিগত আক্রমণে কেউ হয়নি কুপকাত। ভালো থাকুন সবাই, ঈদটা কাটুক সুখে, তবে অপরের সুখ দেখে কেউ জ্বলবেন না কিন্তু অসুখে। আমাদের অনুষ্ঠান শেষ হলো প্রায়, সবাইকে শুভেচ্ছা দিয়ে নিচ্ছি আমি বিদায়। বাকি শুধু রইল এবার বিচারকের রায়, দেখি তারা কোন পক্ষকে জেতায়। আচ্ছা, ওয়েট এ মিনিট, তুমি খোপা করে আসছো আজকে? মানে আচ্ছা, আমি তো তোমাকে সে গতকালকে থেকেই বলছিলাম যে আজকে তুমি খোলা চুলে এসো, কারণ তোমাকে আমি প্রথম দেখেছি খোলা চুলে, এবং তোমার খোলা... এক মিনিট, তোমার খোলা চুল, খোপা চুল, ফুল, এগুলোর হিসাব আমি পরে করছি। তার আগে আমি একটু বলে নিতে চাই, এই যে দম্পতিরা আছে এতক্ষণ ধরে এত কথা, এত সুখের কথা, গুণের কথা, ভালো কথা, অনেক কিছু তারা বলল, তাই না? আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়, আপনারা সবাই খুব সুখী? এই যে আপনারা আমাদেরকে দেখছেন, কি মনে হচ্ছে? আমরাও তো খুব সুখী, খুব হ্যাপি কাপল। কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়। আর এই জন্যই আমি আপনাদের কোনো দলকেই বিজয়ী ঘোষণা করতে পারছি না। আই এম সো সরি। না, কিন্তু এদের যা শোনো, তুমি কিন্তু... তুমি কেন কথা বলছো? তুমি দেখেছো কতক্ষণ ধরে সবাই কত রকম মিথ্যা বানিয়ে বানিয়ে বললো। এই যে তুমি, এই যে আপনাদের কাছে কি মনে হয়, এই যে আমার পাশে যে ভদ্রলোক বসে আছে, উনি কি আমার সব কথা শোনে? তুমি কিন্তু শাড়িটাও তো আমার পছন্দের শাড়িটা পরো। তুমি কি পাঞ্জাবিটা আমার পছন্দে পরেছো? তোমাকে কি বলেছিলাম যে এমন একটা সুন্দর অনুষ্ঠানে যাচ্ছি, ঈদের অনুষ্ঠান, তুমি একটু স্যুট টাই কোট একটু সুন্দর, মানে একটু... না ঠিক আছে, আমি তোমাকে আমি কি বলেছিলাম যে না, আমি স্যুট পরবো না, আমি একটু পাঞ্জাবি টাইপের কিছু। হ্যাঁ, তুই কি একটা পাঞ্জাবি তুমি পরলে? কি বলে আমাকে তখন পড়তে শেরওয়ানিটা পড়তে, তাও বিয়ের শেরওয়ানি। আরে আশ্চর্য! আচ্ছা, আপনারা দেখুন তো, আমার কত সুন্দর একটা শাড়ি, এই শাড়ির সাথে ম্যাচ করে কি একটা শেরওয়ানি হতে পারতো না? একটা গ্ল্যামারাস পাঞ্জাবি হতে পারতো না? এই পাঞ্জাবিতে সমস্যাটা কোথায়? আরে এই পাঞ্জাবি পরে যখন আমি... আপনারা থামুন, আপনারা একটু থামুন। আরে বছর ধরে আমার জীবনটাকে হেল করে ফেলেছে এই লোকটা। আপনারা একটু থামুন, একটু থামুন। আমাদের ফলাফল প্রয়োজন নেই, আপনারাই সেরা দম্পতি। হ্যাঁ, আপনারাই সেরা দম্পতি। সত্যি। Thank you very much. Thank you. Sorry. আমি অনেক বেশি সরি। ঈদ মোবারক।